তোমাদের সামনে একটি নতুন টপিক নিয়ে উপস্থিত হচ্ছি। আজকের পাঠ অনার্স তৃতীয় বর্ষের সেল অ্যান্ড মলিকুলার বায়োলজি থেকে নিয়েছি। আজকে আমি একটি অ্যান্টিবডি অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিনের সূক্ষ্ম গঠন সম্পর্কে আলোচনা করব। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের প্রেজেন্টেশন দেখার জন্য। আজকে অনার্স তৃতীয় বর্ষের একটি গুরুত্বপূর্ণ কোর্স সেল অ্যান্ড মলিকুলার বায়োলজি থেকে একটি অংশ বেছে নিয়েছি। আজকের পাঠ একটি আদর্শ অ্যান্টিবডির গঠন। আলোচনায় আছি আমি খালেদা নাসরিন, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল। চলো শিক্ষার্থীরা আজকে জেনে নেই একটি আদর্শ অ্যান্টিবডির গঠন। প্রথমে আমরা জেনে নেই ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিবডি কি। মানব দেহের প্লাজমা বি কোষ থেকে উৎপন্ন এক ধরনের ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন, যা মানুষের প্রতিরক্ষার কাজে নিয়োজিত। এই ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিনগুলোকে অ্যান্টিবডি তথা ইমিউনোগ্লোবিউলিন বলা হয়। অ্যান্টিবডির নামটি আসলে যার নামটি প্রথমে আসে সেটি হচ্ছে অ্যান্টিজেন। চলো শিক্ষার্থীরা আমরা জেনে নেই অ্যান্টিজেন কি। অ্যান্টিজেন হচ্ছে আমাদের দেহের জন্য বহিস্থ বস্তু, কোনো বহিস্থ প্রোটিন অথবা বহিস্থ পলিস্যাকারাইড। এই জাতীয় পদার্থের মধ্যে বা জীবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন ধরনের অণুজীব। অণুজীবের নাম আসলে যাদের নাম প্রথমে আসে সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ভাইরাস, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া। এগুলো সরাসরি দেহে প্রবেশ করতে পারে অথবা এ ধরনের অণুজীব মিশ্রিত বিভিন্ন ধরনের প্রোটিন অথবা পলিস্যাকারাইড জাতীয় কণাও আমাদের দেহে প্রবেশ করতে পারে, যেগুলো প্রবেশ করলেই আমাদের দেহে সুনির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা জাগ্রত হয়ে যায় এবং সুনির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধেই তৈরি হতে থাকে সুনির্দিষ্ট অ্যান্টিবডি। তাহলে এক কথায় বলতে গেলে বলা যায় অ্যান্টিজেন হচ্ছে ওই সমস্ত বহিস্থ বস্তু বা জীব যা মানবদেহে প্রবেশ করলে তার বিরুদ্ধে সাড়া প্রদান করে সুনির্দিষ্ট অ্যান্টিবডি। চলো শিক্ষার্থীরা আমরা এখন জেনে নেই মানবদেহে কিভাবে অ্যান্টিবডি উৎপন্ন হয়। মানবদেহে অস্থিমজ্জার মধ্যে অবস্থিত যে বোন ম্যারো থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয়। বোন ম্যারোর স্টেম সেল থেকে তৈরি হয় আমাদের দেহের বিভিন্ন ধরনের রক্তকণিকা। এই রক্তকণিকাগুলো ম্যাচুরেশনের মাধ্যমে অ্যান্টিবডি তৈরি হয়। আমাদের দেহে অনেক ধরনের রক্তকণিকা রয়েছে, যেমন লোহিত কণিকা, অনুচক্রিকা ও শ্বেত রক্তকণিকা। এগুলোর মধ্যে শ্বেত রক্তকণিকা প্রতিরক্ষা জাতীয় কোষ সৃষ্টি করে। শ্বেত রক্তকণিকা আবার 5 ধরনের, যেমন ইউসিনোফিল, ব্যাসোফিল, মনোসাইট, 2 ধরনের লিম্ফোসাইট এবং নিউট্রোফিল। লিম্ফোসাইট দলের মধ্যে রয়েছে টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট থেকে তৈরি হয় আমাদের কাঙ্ক্ষিত অ্যান্টিবডি। বি লিম্ফোসাইটের ম্যাচুরেশনের মাধ্যমে আমরা অ্যান্টিবডি পাই। এটি দেহের কোষ রসভিত্তিক সাড়া প্রদান করে এবং স্পেসিফিক অর্থাৎ সুনির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে। আর অ্যান্টিবডিগুলো হচ্ছে এক ধরনের প্রোটিন যারা প্রতিরক্ষার কাজে নিয়োজিত, তাই এদেরকে ইমিউনোগ্লোবিউলিন বলা হয়। ইমিউনো শব্দের অর্থ হচ্ছে প্রতিরক্ষা, আর গ্লোবিউলিন হচ্ছে গ্লোবিউলার জাতীয় এক ধরনের প্রোটিন। তাহলে আমরা জেনে নিলাম কিভাবে বোন ম্যারো থেকে অ্যান্টিবডি তৈরি হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এখন জেনে নেই অ্যান্টিবডির প্রকারভেদ সম্পর্কে। অ্যান্টিবডি সমূহের ভৌত গঠন এবং দেহের মধ্যে এদের রোগ প্রতিরোধ ক্ষমতার উপর ভিত্তি করে মানবদেহে 5 ধরনের অ্যান্টিবডি পাওয়া যায়। যেমন ইমিউনোগ্লোবিউলিন আলফা, এটি মানবদেহের সবচেয়ে বড় উপাদান
বড় অণুজীবগুলোর বিরুদ্ধে ক্রিয়াশীল থাকে এবং দেহে বিভিন্ন ধরনের ফ্যাগোসাইটোসিস কোষ যেমন ম্যাক্রোফেজ এবং মাইক্রোফেজ সমূহকে ক্রিয়াশীল করে তোলে এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সহায়তা করে। এরপর রয়েছে ইমিউনোগ্লোবুলিন ডেল্টা। এটি মানবদেহের বিভিন্ন ধরনের মিউকাস সিক্রেটরি অঙ্গ যেমন শ্বসনতন্ত্র, প্রজননতন্ত্র ও অন্ত্রের উপর ক্রিয়াশীল থাকে এবং মায়ের দুধেও এই ধরনের অ্যান্টিবডি পাওয়া যায়। এরপর ইমিউনোগ্লোবুলিন এপসিলন। এটি রক্তের মাধ্যমে সারা দেহ পরিভ্রমণ করে এবং গর্ভবতীর মায়ের অম্রা অতিক্রম করে শিশুর দেহে প্রবেশ করে, অর্থাৎ ফিটাসের মধ্যে প্রবেশ করে এবং মায়ের দেহে যে শিশু থাকে তার দেহের ভিতরেও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। ইমিউনোগ্লোবুলিন গামা এটি একটি সূক্ষ্ম গঠনের অ্যান্টিবডি, অত্যন্ত ক্ষুদ্র, যা দেহে প্রবিষ্ট বিভিন্ন ধরনের মাইক্রোবস অর্থাৎ অণুজীবের বিরুদ্ধে ক্রিয়াশীল থাকে এবং অন্যান্য অ্যান্টিবডিকেও সহায়তা করে, যেমন অ্যান্টিবডি এম এর সাথে এটি একসাথে কাজ করে। ইমিউনোগ্লোবুলিন মিউ এটি দেহে প্রবিষ্ট বিভিন্ন অ্যালার্জি জাতীয় অ্যান্টিজেন এবং বিভিন্ন ধরনের কৃমি জাতীয় জীবাণুর বিরুদ্ধে এটি ক্রিয়াশীল থাকে এবং কৃমির ফলে দেহে যে অ্যালার্জিক ক্রিয়া ঘটে তা প্রশমনে সহায়তা করে। শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অ্যান্টিবডি গঠনের চিত্র, যেমন ইমিউনোগ্লোবুলিন আলফা, ইমিউনোগ্লোবুলিন ডেল্টা, ইমিউনোগ্লোবুলিন এপসিলন, ইমিউনোগ্লোবুলিন গামা এবং ইমিউনোগ্লোবুলিন মিউ। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমিউনোগ্লোবুলিন গামা। শিক্ষার্থীরা, চলো আমরা একটি আদর্শ অ্যান্টিবডির বিস্তারিত গঠন জেনে নেই। এই অ্যান্টিবডিটি আমি ড্রয়িং করেছি। দেখো, একটি সিম্পল গঠনের একটি অ্যান্টিবডি। এই যে সাদা শিকলটি রয়েছে এটি হচ্ছে ভারী শিকল, এর দৈর্ঘ্য হচ্ছে বড়, এই জন্য একে ভারী শিকল বলা হয়, অর্থাৎ এর মধ্যে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে বেশি। আর এই যে নীল চিহ্নিত যে অ্যান্টিবডির শিকলটি এঁকেছি এটি হচ্ছে হালকা শিকল। হালকা শিকলে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ কম। তাহলে এখানে রয়েছে দুইটি ভারী শিকল এবং দুইটি হালকা শিকল। দুটি ভারী শিকল পরস্পরের সাথে ডাইসালফাইড বন্ধন দ্বারা যুক্ত এবং একটি ভারী শিকল এবং একটি হালকা শিকলের মাঝেও রয়েছে ডাইসালফাইড বন্ধন। প্রতিটি শিকলে রয়েছে পরিবর্তনশীল অংশ এবং কনস্ট্যান্ট অংশ। এই যে সবুজ চিহ্নিত যে অংশটি আমি দেখিয়েছি এটি হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল, অর্থাৎ এই অঞ্চলে অ্যামাইনো অ্যাসিডের সজ্জা নিয়মিত পরিবর্তন করতে পারে, ইচ্ছে মতো পরিবর্তন করতে পারে। মানে যে ধরনের অ্যান্টিজেন এখানে এসে প্রবেশ করবে দেহের মধ্যে, সে অনুযায়ী সেই অ্যান্টিজেনের সাথে যুক্ত হওয়ার জন্য যে ধরনের অ্যামাইনো অ্যাসিডের ক্রম দরকার সেই অনুযায়ী সে নিজেকে পরিবর্তন করতে পারে এবং অ্যান্টিজেনকে যুক্ত করে ফেলতে পারে। আর বাকি অঞ্চলটাকে বলা হবে কনস্ট্যান্ট। এটি হচ্ছে সকল অ্যান্টিবডির জন্য একই ধরনের গঠনের, অর্থাৎ এটি অ্যান্টিবডি আলফা হোক অথবা ডেল্টা হোক অথবা মিউ হোক বা এপসিলন হোক, সকল অ্যান্টিবডির জন্য এই কনস্ট্যান্ট অংশের গঠন একই রকম, শুধু পরিবর্তনশীল অংশে এর গঠন পরিবর্তিত হবে। চলো আমরা এখানে আমরা একটা আদর্শ অ্যান্টিবডির গঠন দেখতে পাচ্ছি। দেখো, এখানে কিছু কিওয়ার্ড ইউজ করা হয়েছে, মানে ভিএইচ। ভিএইচ সমান সমান হচ্ছে ভেরিয়েবল হেভি চেইন, মানে ভারী শিকলের পরিবর্তনশীল অংশ। CH1, সি হচ্ছে কনস্ট্যান্ট হেভি চেইন, হেভি চেইনের একটি কনস্ট্যান্ট বা অপরিবর্তনশীল অঞ্চল। আর CH2 মানে হেভি চেইনের আরেকটি অপরিবর্তনশীল অংশ বা স্থায়ী অঞ্চল। আর এটি হচ্ছে CH3 মানে হচ্ছে এই হেভি চেইনের আরেকটি স্থায়ী অঞ্চল। তাহলে একটি হেভি চেইনে আমরা তিনটি কনস্ট্যান্ট বা অপরিবর্তনশীল বা স্থায়ী অঞ্চল দেখতে পাচ্ছি আর একটি ভেরিয়েবল বা পরিবর্তনশীল অঞ্চল দেখতে পাই। আর হালকা শিকেলেও রয়েছে এরকম দুটি অঞ্চল, VL মানে ভেরিয়েবল লাইট চেইন, হালকা শিকলে পরিবর্তনশীল অংশ, CL কনস্ট্যান্ট লাইট চেইন, অর্থাৎ হালকা শিকলে স্থায়ী অঞ্চল।
এই যে পরিবর্তনশীল অংশ, এটি অ্যান্টিবডি বাইন্ডিং সাইট হিসেবে কাজ করতে পারে এবং সুনির্দিষ্ট প্যারাটোপ গঠনের মাধ্যমে সুনির্দিষ্ট অ্যান্টিজেনের এপিটোপের সাথে সে যুক্ত হয়। আর এই অঞ্চলটিকে বলা হয় কজা অঞ্চল। এই কজা অঞ্চলে থাকার ফলে প্রতিটি অ্যান্টিবডি কিছুটা ফ্লেক্সিবল বা নাড়াচাড়া করতে পারে। এই কজা অঞ্চলে রয়েছে দুটি ডাইসালফাইড বন্ধন, যা দুটি ভারী শিকলের মধ্যে, আবার একটি ভারী শিকল এবং একটি হালকা শিকলের মধ্যে রয়েছে ডাইসালফাইড বন্ধন। এই লাল চিহ্নিত অংশটিকে বলা হবে ভারী শিকল, এই কালো চিহ্নিত অংশটি হচ্ছে হালকা শিকল, আর এই হলুদ চিহ্নিত অংশটি হচ্ছে হালকা এবং ভারী শিকলের পরিবর্তনশীল অংশ, আর নিচের অংশটি হচ্ছে কনস্ট্যান্ট বা স্থায়ী অঞ্চল। এই কনস্ট্যান্ট অঞ্চলে বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট অণু যুক্ত হতে পারে। এই যে CH2, এখানে কার্বোহাইড্রেট অণু, গোলাপি যে অংশটি দেখা যাচ্ছে এটি হচ্ছে কার্বোহাইড্রেট অণু। তাহলে কনস্ট্যান্ট অংশের সাথে বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট অণু অ্যান্টিবডির সাথে যুক্ত হতে পারে। আর এই যে তীর চিহ্ন দ্বারা দেখানো হয়েছে তিনটি ডাইসালফাইড বন্ধনের উপস্থিতি। এটি অ্যান্টিবডির একটি বিস্তারিত গঠন এখানে দেখানো হয়েছে। বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট অণু এখানে যুক্ত হয়েছে। এই যে হাতের মতো দেখানো হয়েছে, এটি আসলে একটি প্যারাটোপ যা সুনির্দিষ্ট অ্যান্টিজেনের সাথে যুক্ত হওয়ার জন্য তৈরি হয়। আর এটা হচ্ছে হেভি চেইন বা ভারী শিকল, এটি একটি হেভি চেইন, এটি একটি হালকা চেইন, এটি একটি হালকা চেইন। মানে হালকা চেইন এবং ভারী চেইন উভয় চেইনই প্যারাটোপ গঠনে অংশ নেয়। একই সাথে দুটি প্যারাটোপ গঠিত হতে পারে একটি অ্যান্টিবডিতে এবং দুটি অ্যান্টিজেনকে সে যুক্ত করতে। শিক্ষার্থীরা, এই স্লাইডের মাধ্যমে আমরা জানব কিভাবে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মধ্যেও প্যারাটোপ গঠিত হয় বা অ্যান্টিবডি অ্যান্টিজেন কমপ্লেক্স সৃষ্টি হয়, এরা কিভাবে পরস্পরের সাথে যুক্ত হয়। এখানে আমরা স্ক্রিনে দুটি অ্যান্টিজেন দেখতে পাচ্ছি এবং এই যে অ্যান্টিবডির এই যে সাইডটা, এটাকে বলা হয় পরিবর্তনশীল অঞ্চল। অ্যান্টিজেনের যে খাঁজ দেখতে পাচ্ছি, মানে এই বরাবর এই অঞ্চলটি এপিটপ গঠন করে, অর্থাৎ এই অংশটি দ্বারা সুনির্দিষ্ট অ্যান্টিবডির সাথে যুক্ত হয়। দুটি এপিটপের গঠন। অ্যান্টিবডির পরিবর্তনশীল যে অঞ্চলটি রয়েছে এখানে প্যারাটপ গঠন করে। একই অ্যান্টিবডিতে একই সাথে দুটি প্যারাটপ গঠিত হয় এবং এরা দুটি এপিটপের সাথে যুক্ত হতে পারে। এই দুটি হচ্ছে অ্যান্টিবডির প্যারাটপ অঞ্চল। এই প্যারাটপ এই সুনির্দিষ্ট এপিটপের সাথে যুক্ত হয়ে তৈরি করবে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। এখানে অ্যান্টিজেন হবে তালা এবং অ্যান্টিবডি হবে চাবি, অর্থাৎ অ্যান্টিবডির প্রাধান্যটাই বেশি থাকবে। অ্যান্টিবডি অ্যান্টিজেনের সাথে এই অঞ্চলে যুক্ত হয়ে অ্যান্টিজেনকে নিষ্ক্রিয় করে ফেলবে, এর বিষক্রিয়াকে আর সক্রিয় হতে দিবে না এবং অ্যান্টিজেনকে সে ধরে রাখবে সুনির্দিষ্ট ফ্যাগোসাইটিক কোষ আসার জন্য এবং এরপর তারা ফ্যাগোসাইটিক কর্তৃক ভক্ষিত হয়ে যাবে। এভাবে অ্যান্টিজেনগুলো অ্যান্টিবডির সুনির্দিষ্ট অঞ্চল অর্থাৎ প্যারাটপ অঞ্চলে এসে যুক্ত হবে এবং অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গঠনের মাধ্যমে সে অ্যান্টিজেনকে যুক্ত করে ফেলবে এবং এর ক্রিয়াশীলতা নষ্ট করে দিবে, অর্থাৎ দেহের মধ্যে যে অণুজীব প্রবেশ করলো তার বিষক্রিয়াকে নষ্ট করে দিল এবং তাকে অ্যাক্টিভ হতে দিল না। এখানে আমরা একটি প্যারাটপের ইমেজ নিয়েছি। দেখো, এটি হচ্ছে এপিটপ অঞ্চল আর এটি হচ্ছে অ্যান্টিবডির প্যারাটপ অঞ্চল। এপিটপ এবং প্যারাটপ তালা চাবির মতো আটকে যাবে পরস্পরের সাথে এবং অ্যান্টিবডির ইচ্ছা অনুযায়ী অ্যান্টিজেনকে তখন নিয়ন্ত্রিত হতে হবে। মানে অ্যান্টিজেন আর দেহের মধ্যে ক্রিয়াশীল থাকতে পারবে না এবং সুনির্দিষ্ট সময় পর্যন্ত তাকে আটকে রাখবে সুনির্দিষ্ট ম্যাক্রোফেজ কর্তৃক ভক্ষিত হওয়ার জন্য। এবার আমরা জেনে নেই অ্যান্টিবডির কাজ। একটি অ্যান্টিবডি একই সাথে দুইটি অ্যান্টিজেনকে ধরে রাখতে সাহায্য করে। এভাবে ধরে রাখার মাধ্যমে ফ্যাগোসাইট কর্তৃক ভক্ষণে সহায়তা করে। অ্যান্টিবডি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অ্যান্টিবডি দেহের কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করতে সহায়তা করে। অপসোনাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সহায়তা করে। সদ্য ভূমিষ্ঠ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও অ্যান্টিবডি সহায়তা করে। শিক্ষার্থীরা, আজকে আমরা অ্যান্টিবডির
নানা দিক সম্পর্কে জানতে পারলাম। অ্যান্টিবডি এক ধরনের প্রোটিন যা অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের শিকল দিয়ে গঠিত। ভারী শিকলের অ্যামাইনো প্রান্ত আমরা দেখতে পাচ্ছি, ভারী শিকলের কার্বক্সিলিক প্রান্ত দেখতে পাচ্ছি, হালকা শিকলের অ্যামাইনো প্রান্ত দেখতে পাচ্ছি, হালকা শিকলের কার্বক্সিলিক প্রান্ত দেখতে পাচ্ছি। অ্যান্টিবডি হচ্ছে সুনির্দিষ্ট প্রোটিন যা বহিস্থ প্রোটিনের বিরুদ্ধে ক্রিয়াশীল হতে পারে। সকল অ্যান্টিবডির সর্বশেষ পরিণতি হচ্ছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি বাইন্ডিং হওয়ার পর সকল অ্যান্টিবডি অ্যান্টিজেন সহ ম্যাক্রোফেজ কর্তৃক ভক্ষিত হয়ে যায়। এটি আরেক ধরনের শ্বেত রক্তকণিকা। শিক্ষার্থীরা, তোমরা আজকে ক্লাসের মাধ্যমে জানতে পারলে অ্যান্টিবডি কি, অ্যান্টিবডির প্রকারভেদ, একটি আদর্শ ইমিউনোগ্লোবুলিন আইজিজি এর গঠন, প্যারাটপ কি, এপিটপ কিভাবে প্যারাটপের সাথে যুক্ত হয় এবং বিভিন্ন ধরনের অ্যান্টিবডির কাজ সম্পর্কে। সর্বশেষে শিক্ষার্থীরা, তোমাদের প্রতি একটাই অনুরোধ, তোমরা বাড়িতে থাকো, নিরাপদে থাকো, তোমরা নিজেরা সুস্থ থাকো, তোমার পরিবারবর্গকে সুস্থ থাকতে সাহায্য করো, রক্ষা করো এই সমাজকে তথা এই দেশকে। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন একটি ক্লাস নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আমরা জেনে নিলাম একটি আদর্শ ইমিউনোগ্লোবুলিন গামা এর সূক্ষ্ম গঠন ও কাজ। পরবর্তী ক্লাসে সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।